সবই তো ঠিক আছে আরিম, কিন্তু তোমার ছেলে কি আমাদেরকে মেনে নেবে? তুমি এটা কেমন কথা বলছো জিন? ও তোমাকে যে ফোন করে এখানে আসতে বলেছে সেটা আমার ছেলে। সত্যি? হ্যাঁ সত্যি। আমি ওকে তোমার কথা বলেছি, আর এটাও বলেছি যে আমাদের দুইজনের রিলেশন কেমন ছিল, আর ও তোমাকে খুঁজে বের করে নিয়ে আসলো। তাহলে তোমার মেয়ে কি আমাদেরকে মেনে নেবে নাকি? তোমার ছেলে যেমন ফোন করেছে, ও আমাকে এখানে নিয়ে এসেছে। বাহ, তাহলে তো সবই ঠিক আছে। জাংকুক, জাংকুক। হ্যাঁ বাবা, এই দেখো শোনা, আমি কাকে নিয়ে এসেছি। জিন আন্টি, মা। হ্যাঁ একদম। কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো বাবা? তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, আগের দিন ফোনটা কে ধরেছিল? ওটা ওটা তো তে ধরেছিল। তে কে? আমার মেয়ে। ও আচ্ছা, গলাটা কিন্তু মিষ্টি ওর। তোরা দুইজনই কথা বলবি নাকি আমার কথাগুলো একটু শুনবি? তুমি আবার কি বলবে? তখনই তে প্রবেশ করে। জাংকুক তেকে দেখে পুরো চোখ দাঁড়িয়ে গেছে জাংকুকের। তে অসম্ভব সুন্দর দেখতে, ফিগারটাও ভালো। এই তো তে। তে এসে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক তো আরো অবাক। একে ছেলেটা নিজেকে সামলাতে পারছে না, তার উপরে যদি এইভাবে এসে কোনো মেয়ে জড়িয়ে ধরে তাহলে তো। জাংকুক, তাহলে তুই থেকে ওর ঘরটা দেখিয়ে দে। আর চলো জিন, তোমার ঘর উপরে। জিন আরামের সঙ্গে চলে যায়। জাংকুক কি বলবে দেখে বুঝতে পারছে না। তখন তে বলে, তোমার বয়স কত? 26। আচ্ছা, তোমার বয়স কত? 21। আচ্ছা, আমি যা বলছি তাই রিপিট করছো কেন? জাংকুক বোকাদের মতো হাসে। আগে কোনো মেয়েকে দেখে এমন তার মনে হয়নি, কিন্তু কেন জানি না আজ। কিম নামজুন, বয়স বেশি না, সবে 39। কিম জিন, তার বয়সও 39। দুইজন ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে, ভালোবেসেছে একে অপরকে। কিন্তু জিনের বয়স যখন 18 তখন জিনের বিয়ে হয়ে যায় একজন মিলিটারির সাথে। জিন আরিমকে ছেড়ে যেতে পারেনি, কিন্তু না পেরেছে তার সাথে থেকে যেতে। বাধ্য হয়ে 18 বছরে তাকে বিয়েটা করে নিতেই হয়। তারপরে জিন চলে যায় অনেক দূরে। আরিমের সাথে আর কোনো দেখা হয়নি, যোগাযোগ হয়নি। কিন্তু জিনের প্রথম রাতেই তার স্বামী তার কাছে ছিল না। যেহেতু তিনি মিলিটারি ছিলেন, তাই একটা জরুরি কাজে তাকে বিয়ে করে বেরিয়ে যেতে হয়েছে। জিন এতে খুশি ছিল, কিন্তু 2 বছর বিয়ের পরেও তার স্বামীর সঙ্গে তার কোনো কথাবার্তা হয়নি। শ্বশুরবাড়ির সবাই ভালো ছিল। শ্বশুরবাড়ির লোক বলতে তার স্বামীর বড় ভাই, ভাইয়ের বউ এবং তাদের একটা মেয়ে। 2 বছরের মাথায় এক দুর্ঘটনায় জিনের স্বামী মারা যায়। কিছুদিন পরে তার স্বামীর বড় ভাই এবং স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তাদের মেয়েকে জিন মানুষ করতে থাকে নিজের মেয়ের মতো। আর সেই হলো তে। এবার 1 বছরে আরিমের সঙ্গে দেখা হয়নি। কোন মুখ নিয়ে যে আরিমের কাছে যাবে সেটাও জিন ভাবতে পারে, সেটাও জিনের জানা ছিল না। সে জানতো আরিম বিয়ে করেছে, সুখে আছে, কিন্তু আরিম কোনোদিনই জিনকে বলতে পারেনি। ফ্যামিলির চাপ, বংশের প্রদীপ লাগবে, এত চাপের মধ্যে সে দত্তক নেয় জাংকুককে। নিজের ছেলের মতো বড় করতে থাকে। জাংকুক জানতো যে সে আরিমের নিজের ছেলে নয়, কিন্তু তাও সে আরিমকে নিজের বাবার মতো ভালোবাসতো। আরিমের একটা ব্যবসা ছিল,
আরেম আর জাংকুক সেটাকে আরো বড় করে তুলেছে। আরেম জাংকুককে প্রায় বলতো জিনের কথা, জিনের ছবি দেখাতো, এমনকি এমনকি জাংকুকের সামনে কান্নাও করতো। আরেমও তার পুরনো শহরে থাকে না, নতুন শহরে শিফট হয়ে গেছে। হঠাৎ একদিন যখন জাংকুক তার অফিস থেকে বাড়ি আসছিল, হঠাৎ তার গাড়িটা খারাপ হয়ে যায়। গাড়িটা দাঁড়িয়ে সে দেখছিল কি হয়েছে। এমন সময় সে দেখতে পায় জিনকে। এখনো সে এখনো তার বাবার দেখানো ছবির মতোই সুন্দর আছে সে। দেখে মনেই হয় না যে বিবাহিত। জাংকুক দৌড়ে যায় জিনের কাছে। হ্যালো ম্যাডাম, আপনি কি নতুন এখানে? হ্যাঁ, কেন? না, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কিছু চেনেন না। এই ছোকরা, তুমি কি আমার সাথে ফ্লার্ট করতে এসেছো? ফ্লার্ট কেন করবো ম্যাডাম? আসলে আমার ফোনটা পাচ্ছি না, আমার গাড়িতে কোথায় পড়ে গেছে, আর গাড়িটাও খারাপ হয়ে গেছে। সো আপনি যদি আপনার ফোনটা দিয়ে আমার ফোনে কল করতেন তাহলে আমি আমার ফোনটা পেয়ে যেতাম, আর আমার ফ্রেন্ডকে কল করতাম, তাহলে আমি ওর সঙ্গে বাড়ি চলে যেতে পারতাম আর গাড়িটা ঠিক করতে দিয়ে আসতে পারতাম। ও, কথাটা বললেই তো হয় নাকি? বলো, তোমার নাম্বার বলো। জাংকুক নিজের নাম্বারটা বলে। জিন কল করে, কিন্তু ফোনটা তো ছিল জাংকুকের পকেটে। এই ছেলে, তোমার ফোন তো তোমার পকেট, তাহলে খুঁজে পাচ্ছিলে না কেন? আসলে আমি তো গাড়িতে খুঁজছিলাম, পকেটটা দেখিনি। এটা বলে জাংকুক বোকার মতো হেসে সেখান থেকে চলে যায়। আজকালকার ছেলেরাও না মেয়ে দেখলেই হয়েছে। আমি একটু সুন্দর বলে এত দেরি করে ভিতরে ঢুকলে কেন? এমনি তোমাদের বাড়িটা এত সুন্দর, তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ডিজাইনটা আমার পছন্দ করা। তোমার পছন্দের তারিফ করতে হয় বই কি? তা তো অবশ্যই। আচ্ছা, তোমাদের কিচেনটা কোন দিকে? কেন, তুমি রান্না করবে নাকি? না, আমার একটা প্রয়োজন ছিল। আচ্ছা চলো। জাংকুক থেকে তাদের কিচেনে নিয়ে যায়। কিচেনটা ভালোই বড়, সব কিছু সাজিয়ে রাখা। দেখে মনে হচ্ছে না যে এই বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকে না। তাই জিজ্ঞাসা করেই ফেলে, কাজের লোক আছে তোমাদের? কতগুলো কাজের লোক? আমি আর বাবা কাজের লোক রাখা পছন্দ করি না। তাহলে এত কিছু? আমরা দুইজনই করি। সিরিয়াসলি? হ্যাঁ। তুমি রান্না জানো? হ্যাঁ, আমি জানি। আমি তো সেটাও জানি না। যাই হোক, তোমরা ফল টল কোথায় রাখো? এই তো। তে যেটা খুঁজছে সেই জিনিসটা না পেয়ে এবার জিজ্ঞাসা করেই ফেলে, তোমরা শশা খাও না? খাই তো। দেখছি না কেন। তুমি শশা দিয়ে কি করবে? আমি ডায়েট করছি। তোমার ফিগার তো অনেক সুন্দর, আবার ডায়েট কিসের? ফিগারকে কন্ট্রোলে রাখতে হবে না? তুমি পুরুষ মানুষ, তুমি কি বুঝবে আমার জ্বালা? তুমি কি করে বুঝবে? কিছু বললে নাকি? দাও, শশাটা কোথায় আছে? কটা দেব? 3-4টে দিয়েই দাও, বড় দেখে দিও। জাংকুক তের দিকে আর চোখে তাকায়। একটা ভাবনা মাথায় এসেছিল তার। পরক্ষণে মনে হলো ভাবনাটা হয়তো ভুল। তারপরে তের চাওয়া জিনিসটা তের হাতে দিয়ে দিল সে। তে সেগুলো নিয়ে ঘরে চলে গেল। একটু পরে জাংকুক রুমে আসে। এই শশাগুলো না, উফ, ঢুকতেই চায় না। আমি আমার ওইটা নিয়ে আসবো, তা না এখনই চলে এলো মা। কি করব, কালকে গিয়ে না আনলে? উফ, আহ, আহ, আমার আমার শান্তি হবে না। ও যে ওইগুলো দিয়ে
তে একটু বেশি জোরে শব্দ করে ফেলছে বুঝতে পেরে নিজের মুখ চেপে ধরে সে। জাঙ্কুকের ভাবনাই ঠিক, তে ওইগুলো দিয়ে ওই কাজই করছে। জাঙ্কুক বাবা। হ্যাঁ মা। সোনা, বলছি কি, তে না বাড়িতে গিয়ে আমাদের জামা কাপড়গুলো নিয়ে আসবে। ওর সঙ্গে একটু যাও না। আবার জামা কাপড় আনার কি দরকার? আমি তোমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দেব। আরে থাক, অত খরচ করা লাগবে না। তোমার শপিং পছন্দ না? হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমার ওইগুলোই লাগবে। তে তো জামা না, অন্য কিছুই চাই। তে জাঙ্কুকের সাথে গিয়ে নিয়ে আসে জামা কাপড়। বিকালবেলা তারা চারজন একসঙ্গে বসে গল্প করছিল। তখন জাঙ্কুক বলে, বাবা তুমি মার সঙ্গে দুদিন ঘুরে আসো বাইরে গিয়ে। ঘুরে আসবো বললেই তো ঘোরা যায় না। আমি তোমাদের জন্য টিকিটও কেটে রেখেছি। কি? হ্যাঁ সত্যি। তাহলে আমরা কবে যাব? এই নাও টিকিট, দেখে নাও। কালকে কালকের টিকিটই কেটে ফেললি, একবারও জিজ্ঞাসা করলি না? আরে যাও না, কি হয়েছে? আজকে দিয়ে মহা খুশি। কালকে শশা দিয়ে মন ভরেনি তার, তাই আজকে যন্ত্রটা দিয়ে মন ভরাবে নিজের। সব ঠিকঠাক করে যখনই করতে যাবে তখনই জিন ডাক দেয় তেকে। তে। হ্যাঁ মা বলো। বলছি কি, জাঙ্কুকের ঘরে হিটারটা কাজ করছে না, আর এই শীতের মধ্যে বুঝিস তো, তাই আজকে আমি তোর ঘরে শোবো আর জাঙ্কুক আরামের সঙ্গে শোবে। তোর কোনো সমস্যা হবে না তো? না না, আমার কেন সমস্যা হবে? আসো না, আমরা একসঙ্গেই শুই। কিন্তু তার আগে কি, তুমি তো জানো আমি ঘর বাড়ি কত সুন্দর গুছিয়ে রাখি, তাই আর কি। বুঝেছি মা, আমি এসে সাহায্য করে দেব। না না, তার কোনো প্রয়োজন নেই। তুমি কালকে ঘুরতে যাবে, সাবধানে যাবে। না না, এখন কাজ করলে হয়? ইচ্ছা তো আর পূরণ হয় না। সারা রাত সে মোড়ামুড়ি করে শুয়েছে। ভোরের আলো ফুটতেই জিন জিন আর আরিম গুছিয়ে বেরিয়ে পড়ে। জাঙ্কুককে তাদের বিদায় দেয়। তারপর জাঙ্কুক গিয়ে রান্না বান্না করে। তে হাতে হাতে গুছিয়ে দিচ্ছিল। অন্যদিন জাঙ্কুকের মনোযোগ থাকে রান্নায়, কিন্তু আজ অন্য কিছুর দিকে তার মনোযোগ। তেকে সেই দুদিনই পছন্দ করতে শুরু করেছে। তেরও জাঙ্কুককে ভালো লাগে, বিশেষ করে জাঙ্কুকের শরীরটা। জাঙ্কুক জিম করে, তাই খাওয়া দাওয়ার পরে জাঙ্কুক অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কালকে রাতে যেটা করতে পারেনি সেই কাজটা সক্ষম করতে যাবে, তাই ভালোভাবে সব কিছু রেডি টেডি করে কাজে লেগে পড়ে সে। তে জোরে জোরে শব্দ না করে কাজগুলো করতে পারে না, তাই সেই মতো সে শব্দ করছিল। এর মধ্যে যে জাঙ্কুক বাড়ি চলে এসেছে এবং তার দরজার বাইরে দাঁড়িয়ে ওইসব দেখছে, সে বুঝতে পারেনি, জাঙ্কুক কল্পনাও করেনি যে সে এই দৃশ্য দেখবে। অফিসে গিয়েই তাকে ফেরত আসতে হয়েছে, কারণ আজকে ক্লায়েন্টের সাথে যে মিটিংটা ছিল সেই ক্লায়েন্ট আসতে পারেনি। হঠাৎ কারেন্ট চলে যায়, সেই জন্য তের যন্ত্রটা কাজ করা বন্ধ করে দেয়। তে সবে শুরু করেছিল, তার মধ্যে বন্ধ হয়ে গেল দেখে তার মেজাজটা নষ্ট হয়ে যায়। আগের দিনের শসাটা দিয়েও সে একটু করতে গিয়ে পারে না, কারণ সেগুলো শুকিয়ে গেছে। তের এই করুণ অবস্থায় জাঙ্কুক আর সইতে পারে না, তার উপরে তার নিজেরটাও অনেক করুণ হয়ে আছে। এবার সে ঘরের ভিতর ঢুকেই পড়ে। তে জাঙ্কুককে দেখে অবাক হয়ে যায়। তুমি জাঙ্কুক, তুমি? তে, তোমাকে আমি সাহায্য করে দিই। তের মুখ দিয়ে শুধু একটা কথাই বের হয়, হ্যাঁ। তারপর আর কি, দুজন শুরু করে দেয়। দুজন সশব্দে কাজ চালিয়ে যাচ্ছে। কাজ শেষ হতেই
কাজ শেষ হওয়ার পরে ঘরে ভারী ভারী নিঃশ্বাস প্রশ্বাস হতে শব্দ শুরু হয়ে যায়। দুজন এইমাত্র একে অপরের সঙ্গে যা ঘটিয়েছে তাই ভেবে লজ্জা লাগছে দুইজনেরই। বিশেষ করে তের, কারণ ওইটা করতে যে জাঙ্কুক তাকে দেখবে সে ভাবতে পারেনি। জাঙ্কুক এবার তেকে জিজ্ঞাসা করে, তে আগে প্রেম করতে? না। তাহলে এইসব কে শেখালো? আমার বান্ধবী। কার সঙ্গে মেশো যে এইসব শেখায়? তে মাথা নিচু করে ফেলতে কি মাথা নিচু করে উত্তর দেয়, আমার সঙ্গে রিলেশনে থাকবে। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ তুমি যদি চাও তো এখনই বিয়ে করে ফেলতে পারি। তে মাথা নিচু করে থাকে, মানে তেরও সম্মতি আছে। এভাবে দেখতে দেখতে সময় কেটে যায়। 1 সপ্তাহ পরে জিন আর আরেম বাড়ি ফেরে। এর মধ্যে জাঙ্কুকের তেও অনেকবার করে ফেলেছে, যেটা ভাবছে ওটাই। বেশি দিতে পারলাম না, কারণ ইউটিউবের সাথে আমার সম্পর্কটা এখন আর তেমন একটা ভালো নেই। 2 দিন পরে যখন ভালো হয়ে যাবে তখন আবার দেব। এরপর আরও কিছুদিন কেটে যায়। বেশ কিছু মাস কেটে যায়। এর মধ্যে জাঙ্কুকের তের মধ্যে একবারও কিছু হয়নি। এর মধ্যে আরেম আর জিন বিয়ে করে ফেলে, আর তারা বাড়িতেই ছিল। সেই জন্য জাঙ্কুক আর তের মধ্যে কিছু হতে পারেনি, কিন্তু দুজন সুযোগ পেলেই ক্লোজ হওয়ার চেষ্টা করে। এমন একদিন জাঙ্কুকদের বাড়িতে আসে একটা বিয়ের ইনভিটেশন। অনেক দূর জার্নি করে যেতে হবে, কিন্তু কাছের আত্মীয় বলে আরেম ঠিক করে জিনকে নিয়ে যাবে। তে যেতে চায়নি, আর জাঙ্কুক কাজের বাহানা দিয়ে থেকে যায়। কিন্তু কাজ তো তাদের অন্য কিছুই। সেই মোতাবেক রাতের বেলা দুইজন সশব্দে কাজগুলো করছিল। আসলে শব্দ না করে করতে তাদের কারোরই ভালো লাগে না, কিন্তু আরেম আর জিন যে বাড়ি এসে তাদের এইসব শুনছে সেটা তো তারা আর বুঝতে পারেনি। বেবি, তোমারটা এত বড় কেন? আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, একটু সহ্য করো জান। আমি তো আর নিতে পারছি না, আর একটু নাও। শুনেছো তুমি ওরা কি করছে, আর তুমি আমাকে এখনো চুপ করে থাকতে বলছো? মনে হচ্ছে ওদের দুইজনকে বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করবো না মানে? আমরা এত বছর রিলেশনে ছিলাম, আমরা কোনোদিন এরকম করেছি? আর ওরা এই 2-3 মাসেই প্রেম করছে, করুক না, বিয়ে দিয়ে দেব। তুমিও না। সারা রাত ওই দুইজনের শব্দে ঘুমাতে পারেনি। সকালবেলা অনেক দেরি করে ওঠে দুইজন। জানে যে মা বাবার বাড়িতে আসতে লেট হবে। সকালবেলা তের ঘুম ভাঙে খাবারের গন্ধে। জাঙ্কুকের বুকে শুয়েছিল সে। জাঙ্কুককে ধাক্কা মেরে বলে, কি গো, খাবারের গন্ধ না? জাঙ্কুক ঘুমের ঘরে চোখ বন্ধ করেই বলে, প্রতিদিন খাবারের গন্ধ শুনে ওঠো, সেই জন্যই হয়তো এটা শুনছো। না, আমার তো মনে হচ্ছে না। তোমার কিছুই মনে হচ্ছে না, আমার মনে হয়েছে। ওফ। জাঙ্কুক এবার চোখ খুলে তাকায়। দেখো, আমি একবার বাবার সাথে গিয়েছিলাম, ওখানে যেতে 5 ঘন্টা লাগে, তো এত তাড়াতাড়ি ওনরা গিয়ে বাড়ি আসতে পারবে না। জাঙ্কুক থেকে এই কথা বলে বিছানায় শরীরটা আবার চোখ বন্ধ করে, তখনই শুনতে পায়, জিন, একটু ঘরে এসে দেখো না, আমার ঘড়িটা পাচ্ছি না। আরে তোমার ঘড়ি তো আগের দিন টেবিলের
সোফার উপর দেখলাম। ও হ্যাঁ, পেয়েছি। শুনেই দুজন লাফিয়ে উঠে পড়ে বিছানা থেকে। দুজনের জামা কাপড় পরে নেয় কোনো মতে। তে দৌড়ে চলে যায় ওয়াশরুমে, আর জাঙ্কুক কোনো মতে নিজের জামা কাপড় পরে নিজের ঘরের দিকে দৌড় লাগায়। অনেক পরে জিনের ডাকে দুইজন মিলে গিয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। জিন বলে, এত ঘুম কিসের? সারা রাত কি এমন করেছো দুজন? দুইজন একে অপরের দিকে তাকায়। আরেম বলে, উফ, একটু ঘুমালে কি হয়? ঘুমালে কি হয় মানে? তাই বলে 12টা পর্যন্ত? দুইজন শুকনো ঢোক গেলে। মা, আসলে আসলে কি? তোরা দুইজন রিলেশনে আছিস, আমাকে বললে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? আমরাও তো দুজনকে ভালোবাসি, ওদের তো সমস্যা নেই। তাহলে তাহলে কি আমাকে একবার জানাবে না? তুমি তো জানো আরে মিথ্যা আমার পছন্দ না। ঠিক আছে, শান্ত হও। বল, কবে বিয়ে করবি? দুইজন মাথা নিচু করে আছে। জাঙ্কুক এবার বলেই ওঠে, যেদিন তোমাদের ইচ্ছা হবে। তারপর আর কি, হয়ে গেল বিয়ে।